সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে টেকনিক্যাল এসইও। এবং টেকনিক্যাল এসইও তে প্রথমে আমরা যে বিষয়গুলো জানবো, যে আপনার সাইটে যদি র্যাঙ্ক না করে এবং পেজগুলো যদি ইন্ডেক্স না হয়, তারপর ট্রাফিক যদি ড্রপ করে এবং প্রপারলি কেন ক্রল করতে পারে না গুগল, কেন বা অন্য সার্চ ইঞ্জিন গুলো আপনার ওয়েবসাইটে প্রপারলি কেন ক্রল করতে পারে না, এই প্রবলেম গুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি এই প্রবলেম গুলো আপনার ওয়েবসাইটে থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো আপনার ওয়েবসাইটে কন্টেন্ট ভালো থাকতে পারে কিন্তু গুগল ক্রল করে না, ইন্ডেক্স করে না এবং র্যাঙ্ক করতে পারে না। তো আমরা আজকে স্টেপ বাই স্টেপ টেকনিক্যাল ইস্যুর এই প্রবলেম গুলো দেখব। প্রথমে যেটা হচ্ছে ক্রলিং। প্রথমে কিভাবে ক্রল করে? তো কিভাবে ক্রল করে, সার্চ ইঞ্জিনরা ক্রল করে কিভাবে? তো আমরা জানবো যে গুগল বট, এই যে এটা আছে গুগল বট, এটা ক্রল করে এবং খুঁজে পায় আপনার পেজকে, খুঁজে পায় আপনার যে পেজে যে আপডেটেড কন্টেন্ট সেটা খুঁজে পায় এই বটগুলো। তারপর সেগুলোকে ডাটাবেজে ইন্ডেক্স করে, মানে সেভ করে। ইন্ডেক্স বলতে সেভ বোঝায়, যেমন আমরা একটা ফাইল সেভ করে রাখি আমাদের কম্পিউটারে, তেমনি তার ডাটাবেজে ইন্ডেক্স করে রাখে, মানে সেভ করে রাখে গুগল বা অন্য সার্চ ইঞ্জিন গুলা। তারপরে সেটাকে র্যাঙ্ক করে। র্যাঙ্ক করে যেমন ধরুন আমরা এটা লিখি যে সিকিউর ব্রাউজিং। যখন আমরা এটা লিখে সার্চ করলাম তখন অনেকগুলো ওয়েবসাইট কিন্তু এই সার্চ ইঞ্জিনের পেজে দেখা যাচ্ছে। তো গুগল স্বাভাবিকভাবে আমাদের এই ইন্ডেক্স করে রাখে, আমাদের ফাইলগুলো সেভ করে রাখে তখন, এবং তারপর এগুলোকে সামনে তুলে ধরে যখন কাস্টমার বা ট্রাফিক এসে এই ব্রাউজে কিছু লিখে সার্চ করে এবং সেই অনুযায়ী গুগল সেগুলোকে র্যাঙ্ক করে বা সামনে তুলে ধরে। এটাই হচ্ছে র্যাঙ্কিং। আর ইন্ডেক্সিং তো আমরা বুঝলাম যে ফাইল সেভ করার মতো ব্যাপার। গুগল তার ডাটাবেজে ফাইল সেভ করে রাখে, মানে ইন্ডেক্স করে রাখে। প্রথমে খুঁজে পেতে হবে, ক্রলিং করে মানে খুঁজে পায় এবং সেই আপডেটেড কন্টেন্ট বা আপনার পেজ, নতুন পেজগুলোকে খুঁজে পায়। তো এভাবে সার্চ ইঞ্জিন কাজ করে। এরপরে আমরা যেটা জানবো যে রোবট ক্রল বাজেট। আমরা ক্রল বাজেট অলরেডি জেনে আসছি যে এইভাবে ক্রল করে। কিভাবে ক্রল করে? ক্রল বট গুলো এইভাবে ক্রল করে যে এক পেজ থেকে অন্য পেজে যায় এবং সেজন্য সাইট সাইট ম্যাপ বা সার্চ কনসোল এটাকে সাহায্য করে। তো আমরা এই বিষয়টাও পরে জানবো। রোবটস ডট টিএক্সটি, এইটা কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্রলিং এর ক্ষেত্রে। এবং আমরা এটা কিভাবে জানতে পারবো? আপনি যদি আপনার ওয়েবসাইটের ডোমেইন লিখেন, লেখার পরে এই যে রোবট ডট টিএক্সটি এটা লেখেন, তার তখন আপনি জানতে পাবেন যে রোবট ডগ টেস্টটা কি। তো আমরা এখন এটা দেখব। যেমন ধরুন এই ওয়েবসাইটটার এই যে আমরা ডোমেইনটা দিলাম, ডোমেইনটা আমরা এই ব্রাউজারে রাখবো এবং এরপর এই যে রোবট ডট টিএক্সটি এখানে দিলাম এবং দেখুন এখানে একটা লেখা দেখাচ্ছে যে ইউজার এজেন্ট। এইখানে স্টার চিহ্ন, মানে ইউজার এজেন্টরা আসবে, মানে সার্চ ইঞ্জিন গুলা কোন পেজে যাবে কোন পেজে যাবে না সেটাকে অ্যালাউ করলো আবার ডিসঅ্যালাউ করলো। ডিসঅ্যালাউ করলো কোন পেজে? ওয়েব অ্যাডমিন পেজে, উইপি অ্যাডমিন পেজে। অ্যাডমিন পেজে ওরা যাবে না, আর যাবে কোথায়? এইখানে যাবে, আর এই যে সাইট ম্যাপ এইখানে যাবে। তো যদি আপনার ওয়েবসাইটে এরকম রোবট টিএক্সটি দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু সার্চ ইঞ্জিন গুলো ক্রল করতে পারবে না। আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে আপনার এক পেজের সাথে আর এক পেজের লিঙ্ক।
ওয়েবসাইটের একটা পেজের সাথে অন্য পেজের লিঙ্কিং, সেটাকে বলে ইন্টারনাল লিঙ্কিং। ধরুন এখানে অনেকগুলো পেজ আছে, বা এই যে এখানে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো কন্টেন্ট লেখা আছে, এবং এটার একটার সাথে আর একটার লিঙ্কিং প্রপারলি যদি লিঙ্ক থাকে তাহলে ক্রল করতে পারে, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। আমরা এই যে কিভাবে ক্রল করে, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, সেটা আমরা দেখলাম। এরপর দেখবো যে ইন্ডেক্সিং, যে আমাদের ওয়েবসাইটে পেজগুলো গুগল কাছে কেন অ্যাপেয়ার হয় না, মানে গুগল কেন দেখতে পায় না আমাদের ওয়েবসাইটের পেজগুলা। প্রথমে তো দেখতে পাবে, তারপরে না ইন্ডেক্স করবে, কিন্তু আমাদের ওয়েবসাইটের পেজগুলো কেন দেখতে পায় না? তো কারণ অনেক সময় যে পেজে নো ইন্ডেক্স ট্যাগ থাকে, যেটা আমরা দেখে আসলাম, এইখানে যদি এইরকম নো ইন্ডেক্স ট্যাগ থাকে, তাহলে এই যে ডিসঅ্যালাউ করে থাকে বা অ্যালাউ, ডিসঅ্যালাউ থাকলো, যদি কোনো পেজে ডিসঅ্যালাউ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু গুগল দেখতে পাবে না, গুগল সেখানে যেতেও পাবে না। তো আমাদের খেয়াল রাখতে হবে যে নো ইন্ডেক্স ট্যাগ আছে কি না। তারপর আর একটা জিনিস, শুধু এইটা না, নো ইন্ডেক্স ট্যাগ আপনাকে আমার ওয়েবসাইটে গিয়ে যখন, ধরুন একটা পেজ, আমরা একটা পেজ ওপেন করি, আমরা এই পেজটা ওপেন করি, এটা পোস্ট পেজ না, এটা একটা পোস্ট। তো আমরা এই পোস্টটা ওপেন করে দেখব যে এখানে কোনো নো ইন্ডেক্স ট্যাগ আছে কিনা। ধরুন এটা একটা আমাদের, এটা আমাদের একটা পোস্ট, এবং নো ইন্ডেক্স ট্যাগটা দেখতে গেলে আমাদের এইখানে যেতে হবে, র্যাঙ্ক ম্যাপ দিয়ে আমরা কিন্তু এটা দেখতে পাবো। র্যাঙ্ক ম্যাপে এসে এই যে অ্যাডভান্সড অপশনে আসবেন, এবং তারপর দেখবেন এখানে ইন্ডেক্স করা আছে। যদি এখানে নো ইন্ডেক্স থাকে, এই যে নো ইন্ডেক্স এখানে টিক মার্ক থাকে, তাহলে কিন্তু এই পোস্টটা গুগল ইন্ডেক্স করতে পারবে না, ক্রল করতে পারবে না। এটা একটা জিনিস, আপনি এটাকে খেয়াল রাখবেন পোস্ট দেওয়ার সময়, বা যখন আপনি পেজ পাবলিশ করবেন, তখন আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, যে আপনার ড্যাশবোর্ড থেকে সেটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। সেটা হচ্ছে প্রথমে আপনার ড্যাশবোর্ডে এসে এই যে সেটিং এ আসবেন, সেটিং থেকে আপনি দেখবেন রিডিং এ, রিডিং এ গিয়ে এইখানে দেখবেন একটা জিনিস আছে যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা যেন টিক মার্ক থাকে না। টিক মার্ক এখানে যদি থাকে তাহলে কিন্তু ইন্ডেক্স করবে না। এই যে দেখুন, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, ডিসকারেজ করা হয়। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। নো ইন্ডেক্স ট্যাগ, তারপর হচ্ছে ক্যানোনিকাল ট্যাগ। ক্যানোনিকাল ট্যাগ কি? আপনি আপনার ওয়েবসাইটের ক্যানোনিকাল ট্যাগ, তারপর হচ্ছে ডুপ্লিকেট, আর হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ, এই জিনিসগুলো আমরা এখন দেখব। ডুপ্লিকেট কন্টেন্ট, ক্যানোনিকাল ট্যাগ, আর এক্সএমএল সাইট ম্যাপ, এই প্রবলেম গুলো দেখতে গেলে আপনি সহজে দেখতে পাবেন গুগল সার্চ কনসোল থেকে। গুগল সার্চ কনসোল গুগলের একটা ফ্রি টুল, এবং একটা ওয়েবসাইটের সাথে একটা সার্চ কনসোল আপনি ফ্রি পাবেন। এবং এখানে এসে আপনি এই যে লেফট সাইড থেকে দেখুন, এখানে আপনার পেজ গুলো দেখবেন, ইন্ডেক্সিং এসে পেজে ক্লিক করবেন, দেখুন এখানে নট ইন্ডেক্স 51 পেজ, এবং ইন্ডেক্স মাত্র 3টা পেজ। এখন এখানে দেখুন যে কি কি কারণে ইন্ডেক্স হয় নাই, এবং এই ক্যানোনিকাল ট্যাগ, এখানে দেখুন, এখানে ক্যানোনিকাল ট্যাগ আছে, অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিকাল ট্যাগ, এখানে আছে 3টা পেজ, এটা একটা কারণ। এখানে দেখুন নো ইন্ডেক্স ট্যাগ আছে,
কারেন্টলি নট ইন্ডেক্স, ডিসকভার করেছি ইন্ডেক্স করেনি, ক্রল করেছি ইন্ডেক্স করেনি, আমাদের এই কারণগুলো ক্ষতি দেখতে হবে। দেখুন 45টা পেজ এখানে করছে। এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে এবং এটা এটা আমাদের ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করতে হবে। তো এটা ইন্ডেক্স করার জন্য আমাদের গুগলের কাছে রিকোয়েস্ট করা যাবে এই গুগল সার্চ কনসোল দিয়ে। তো আমরা এখানে এসে এই যে অ্যাফেক্টেড পেজ 45টা পেজ আছে, অ্যাফেক্টেড পেজ। তো দেখুন অ্যাফেক্টেড পেজ আছে এই পেজটা। তো আমরা এটাকে ওপেন করে দেখব এই পেজটার কি অবস্থা। প্রথমে দেখুন এখানে এই পেজটা আছে, কিন্তু এটা ঠিকঠাক মতোই আছে, কিন্তু এই পেজটা ইন্ডেক্স করে নাই। তো এখন আমরা ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করব। জি, আমরা দেখলাম ইনস্পেক্ট ইউআরএল, দেখুন ইন্ডেক্সিং রিকোয়েস্টেড, এখানে রিকোয়েস্ট করা হয়েছে এবং গুগল এটাকে ইন্ডেক্স করবে। তারপর আমরা এখানে কিন্তু আর একটা কাজ করতে পারি, এই এক্সএমএল সাইট ম্যাপ। ও আচ্ছা, ডুপ্লিকেট কন্টেন্ট। তো এই যে ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যুটা নিয়ে আমরা একটা কথা বলি যে আচ্ছা, এইভাবে যে পেজগুলো আমরা করলাম, তো এখানে পেজে আসি আবার ইন্ডেক্সিং থেকে। তো এভাবে করে আমরা আমাদের পেজগুলোকে ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করব। দেখুন এটা নো ইন্ডেক্স ট্যাগ দেওয়া আছে একটা পেজ। এই যে অ্যাডমিন পেজ তো দরকার নেই, আমরা রিকোয়েস্ট করবো না, কারণ অ্যাডমিন পেজের তো দরকার নেই, আমাদের গুগলকে ক্রল করার জন্য অনুমতি দেওয়ার দরকার নেই। এটা থাকবে, এটা ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ক্রল করেছে, এই যে এখানে দুইটা পেজ আছে, এই দুইটা পেজে কেন করেনি সেটা আমরা দেখবো। দেখুন এখানে অনেক কোড বসানো আছে, তো স্বাভাবিকভাবে এগুলো দরকার নেই, এগুলো ক্রল করলেও সে ইন্ডেক্স করবে না, এই কারণে সেটা করেনি। তো আমরা দেখব যে পেজগুলো, হ্যাঁ, তো আমরা এটা করলাম, এই যে 45 পেজ আমরা আস্তে আস্তে দেখব। যদি পেজগুলো ইন্ডেক্স করার মতো হয় তাহলে আমরা ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করব, যেভাবে আমরা দেখলাম রিকোয়েস্ট করব। তারপর গুগল ইন্ডেক্স করে নেবে। যদি ইন্ডেক্স করার মতো হয়, যদি ডুপ্লিকেট কন্টেন্ট না থাকে, যদি থিম কন্টেন্ট না থাকে, যদি গুগল মনে করে যে এগুলা ইন্ডেক্স করার মতো, তাহলে ইন্ডেক্স করে নেবে। আমরা রিকোয়েস্ট করে রাখবো এভাবে। এরপর আসুন যে গুগল সার্চ কনসোলে আমরা যেটা দেখলাম সাইট ম্যাপ। এই যে দেখুন এখানে এক্সএমএল সাইট ম্যাপ, আমরা আমাদের সাইট ম্যাপটা, এই যে এখানে আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপটা দিব। তো আমরা কোথায় সাইট ম্যাপ পাবো? তো আমাদের সাইট ম্যাপ এক্সএমএল সাইট ম্যাপ। তো আপনার যদি র্যাঙ্ক ম্যাথ থাকে, এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও থাকে, তাহলে কিন্তু আপনি ইজিলি সাইট ম্যাপটা পেয়ে যাবেন। দেখুন এখানে আছে সাইট ম্যাপ সেটিং। এই দেখুন আমাদের সাইট ম্যাপ, এই যে এইটুকু হচ্ছে আমাদের সাইট ম্যাপ। তো এই যে সাইট ম্যাপের এই ইউআরএল টুক আপনি দিয়ে দিবেন কপি করে, এই যে এই জায়গায় পেস্ট, তারপর সাবমিট। এই যে কুড নট ফিস এরকম দেখালে আপনি আবার রিলোড দিবেন। দেখুন এবার সাইট ম্যাপ সাকসেস হয়েছে, কিন্তু ডিসকভার করতে পারেনি পেজগুলা।
তো আমরা কিন্তু একটা একটা পেজ করে দিয়েও কিন্তু দিতে পারি, অথবা এই যে সাকসেস হয়েছে এটা আস্তে আস্তে কল করে নিবে, সেটাও হয়। এই দেখুন একটা করে পেজ কিন্তু এখানে দিয়ে সাবমিটও করা যায়, সেভাবেও কিন্তু ইন্ডেক্স করা যায়। তো আমরা এভাবে কিন্তু এক্সএমএল সাইটম্যাপ সাবমিট করব ইন্ডেক্সিং এর জন্য। তারপর আসি যে সাইট স্ট্রাকচার। এই যে সাইট স্ট্রাকচারটা কি? ক্লিন সাইট স্ট্রাকচার, লজিক্যাল হাইরার্কি, ব্রেড ক্রাম্ব, নেভিগেশন, অরফান পেজ। আমরা এই বিষয়গুলো একটু জানবো। ক্লিন স্ট্রাকচারটা কি? ক্লিন স্ট্রাকচার দেখুন এখানে এইখানে দেখাচ্ছে যে হোম পেজ থাকবে, হোম পেজ থেকে সার্ভিস, হোম পেজে তিনটা পার্ট থাকতে পারে, ব্লগ, শপ। শপ থেকে এই দেখুন প্রোডাক্ট ওয়ান, শপে প্রোডাক্ট ওয়ান, প্রোডাক্ট টু, এইভাবে কিন্তু একটা ক্লিন সাইট স্ট্রাকচার থাকবে। ব্লগ থেকে ব্লগ ওয়ান, ব্লগ টু পোস্ট, এইভাবে থাকবে, এলোপাতাড়ি থাকবে না, অর্গানাইজড ওয়েতে থাকবে। তো সেটা হচ্ছে ক্লিন স্ট্রাকচার। লজিক্যাল হাইরেস, যেটাকে বলে লজিক্যাল হাইরেস, ও ইউআরএল স্ট্রাকচারটা ক্লিন থাকতে হবে। ইউআরএল স্ট্রাকচারটা কিভাবে পেতে পারি আমরা? দেখুন যে ওয়েবসাইটে আমরা পোস্ট দিলাম, স্ট্রাকচার কিন্তু ক্লিন হতে হবে। এই যে ইউআরএলটা দেখুন আপনি এখানে কিন্তু এটা ক্লিনই আছে, এখানে কোনো নাম্বার, কোনো উম, মানে হ্যাশট্যাগ বা অন্য কিছু নাই, শুধু এখানে কিন্তু ফোকাস কিওয়ার্ডটা আমরা এখানে রেখেছি। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে আমাদের আরেকটা জিনিস আছে, যে আমরা ড্যাশবোর্ড থেকে আমরা র্যাঙ্ক ম্যাথে যাব, জেনারেল সেটিং, না এখান থেকেও যাওয়া যায়, আবার এখানে সেটিং এ আছে জেনারেল। এই যে এখানে আছে দেখুন, এখানে কিন্তু অ্যাড্রেসটা এখানে ঠিক আছে। তারপরে আমরা আর একটু যাই, যে রিডিং জেনারেল গেলাম, রাইটিং এ যাই, তারপর পার্মালিঙ্কে যাই, এটাও ঠিক আছে। পার্মালিঙ্কে গিয়ে এইখানে দেখুন, এই যে অনেক সময় থাকে ইউআরএল এর ভিতর এই যে নাম্বার, ডেটস, অনেক কিছু থাকে। এই দেখুন এই একটা কোশ্চেন মার্ক, এখানে ইকুয়াল, সেখানে 1 2 3, এইগুলো যেন না থাকে। দেখুন এখানে সিম্পল পোস্ট থাকবে, আমরা কিন্তু পোস্ট নেম দিচ্ছি, এবং এটা যদি না থাকে দেওয়া, আপনি এখানে টিক মার্ক দিয়ে সেভ দিয়ে নিবেন, সেভ, সেভ চেঞ্জ। তাহলে স্ট্রাকচারটা ক্লিন হবে, আপনার ওয়েবসাইটের এই যে ক্লিন স্ট্রাকচার হবে ইউআরএলটা। আর লজিক্যাল হাইরেসি তো আমরা এটা দেখলাম। আর হচ্ছে নেভিগেশন। নেভিগেশনটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল এ এই যে নেভিগেশনটা যেন ক্লিয়ার থাকে। এই যে এটা নেভিগেশন মেনু, এগুলো যেন ক্লিয়ার থাকে। তারপর হচ্ছে অরফান পেজ। অরফান পেজটা কি আমরা সেটা জানবো। অরফান পেজটা হচ্ছে এই যে দেখুন এক কোনায় পড়ে আছে, এটাকে বলে অরফান পেজ, মানে এইটার সাথে এটার কোনো লিঙ্ক নাই। দেখুন এই পেজগুলার একটার সাথে আরেকটা কিন্তু লিঙ্ক করা আছে, কিন্তু এই পেজটার কোনো পেজের সাথে লিঙ্ক করা নেই, সুতরাং এটা অরফান, এতিম হয়ে পড়ে আছে। কিন্তু এরকম যেন কোনো পেজ না থাকে, সেটা আমরা খেয়াল রাখবো। আপনি যদি অডিট করেন, এসইও অডিট করেন, তাহলে কিন্তু আপনার এটা ধরা পড়বে যে আপনার কয়টা পেজ অরফান পেজ আছে, এসইও অডিট করলে এটা আপনি জানতে পাবেন। তারপরে দেখুন যে আপনার পেজের স্পিড, কোর ওয়েব ভাইটালস, এটা খুবই দরকারি।
ভেরি ইম্পর্টেন্ট ফর ইউজার এক্সপিরিয়েন্স। ইউজারের এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালো হতে হবে। মানে আপনার ওয়েবসাইটটা মোবাইল ভার্সন, মোবাইল ডিভাইস বা ডেস্কটপ বা ট্যাব, যে কোনো ইসে হোক, আপনাকে সেটা কাস্টমাইজ করতে হবে যেন ইউজারের জন্য ভালো হয়। যেন আমি ডেস্কটপে একটা ভিউ দেখলাম, ল্যাপটপে আর একটা, ওই মোবাইলে দেখলাম অন্য একটা ভিউ, এবং মনে হচ্ছে সেটা ভেঙে যাচ্ছে কোথাও কোথা থেকে, এই জিনিসটা যেন না থাকে। লোডিং স্পিডটা ভালো হতে হতে হবে। ইমেজ অপটিমাইজেশন, ক্যাচিং, জাভাস্ক্রিপ্ট ইস্যু যেন না থাকে, এবং ক্যাশ রেগুলার মুভ করতে হবে। তো এটা করতে আমাদের ওয়েবসাইটে যেতে হবে। তবে তার আগে আমরা কোর ওয়েব ভাইটালস সম্বন্ধে একটু ধারণা নিই। কোর ওয়েব ভাইটালসটা হচ্ছে, প্রথমে দেখুন যে আপনার একটা ওয়েবসাইটে লোডিং হচ্ছে, লোড নিচ্ছে। তো লোড নিতে গেলে কি হবে? লার্জেস্ট কন্টেন্টফুল পেইং, মানে লার্জেস্ট এল সিতে কন্টেন্টফুল এন্ড পিতে পেইং। তো এই এলসিপি যদি হয় 2.5 সেকেন্ডের নিচে, তাহলে এটা গুড। আর যদি তার থেকে বেশি হয়, এই যে 4.4 সেকেন্ড, তাহলে ইমপ্রুভ করা দরকার। আর এর বেশি হলে একদম পোর, তখন করতেই হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কিন্তু কথা হচ্ছে কি, আমরা কোথায় গেলে পাবো এই এলসিপির পরিমাণটা? তো আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন, বা অন্য একটা ওয়েবসাইটে গিয়েও এটা টেস্ট করে নিতে পারেন, এটা ফ্রিতেই করতে পারবেন। তো এরপরে হচ্ছে ফিড ফার্স্ট ইনপুট দিলে, মানে ইন্টারেক্টিভলি। দেখুন এখানে মোবাইল ডিভাইসে কতটা সুন্দর করে দেখা যায়, মানে ইন্টারেক্টিভ ভাবে দেখা যায় যে গুড ভালো আসলে 100 মিলি সেকেন্ডের নিচে আসলে গুড, তার বেশি আসলে নিড ইমপ্রুভমেন্ট, তার বেশি 300 মিলির উপরে উঠলে পুয়ার। এই ইন্টারেক্টিভিটি, সেটাকে বলে ফার্স্ট ইনপুট ডিলে। তারপর হচ্ছে ক্যামোমুলেটিভ লেআউট শিফট, মানে ভিজুয়াল স্টেবিলিটি। ভিজুয়াল স্টেবিলিটি হচ্ছে আপনার মোবাইলে যদি স্টেবিলিটি না থাকে, যদি আপনার স্ক্রিনের কোনো অংশ থেকে ওয়েবসাইটটা ভেঙে যায় বা সরে যায়, স্ক্রিন গুলো স্টেবিলিটি না থাকে, সেটাকে বলে এই যে সিএলএস বা কামুলেটিভ লেআউট শিফট। সেটা হতে হবে 0.1 হলে গুড, তার বেশি হলে নিড ইমপ্রুভমেন্ট, আর তার 0.25 হলে, 5 থেকে বেশি হলে পুয়ার। তো আমরা এটা কিভাবে টেস্ট করব? এটা টেস্ট করতে গেলে আমরা আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে আপনি এখান থেকেও যেতে পারবেন। এই যে, যদি আপনার সাইট কিট থেকে থাকে, সাইট কিট একটা প্লাগইন আপনি ইনস্টল করে নিবেন, এবং এটা ইনস্টল করা খুব ইজি। তো সাইট কিটে এসে প্রথমে আমরা সেটিং এ যাব। দেখুন এখান থেকেও কিন্তু আপনি যেতে পারবেন। এই দেখুন পেজ স্পিড সাইট কানেক্টেড করা আছে আপনার ওয়েবসাইটের সাথে। যদি এটা নাও থাকে, তাহলে আপনি একটা নতুন ট্যাব নিবেন, পেজ স্পিড লিখলেই চলে আসবে। এই যে পেজ স্পিড ইনসাইট, এখানে এসে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন এখানে এসে, তারপর অ্যানালাইসিস। দেখুন এখানে একটু সময় লাগবে, ডায়াগনোসিস করছে মোবাইল ভার্সনে, ডেস্কটপ, এদের দুটাই দেখাবে। এই যে দেখানো শুরু করেছে। পারফরমেন্স 65, অ্যাক্সেসিবিলিটি 92, বেস্ট প্র্যাকটিস 100%, এসইও 100%। এজেন্টিক ব্রাউজিং, এজেন্ট ব্রাউজিং করছে এইটা। তো আমরা জানবো, এই যে দেখুন এখানে আসছে ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট 2.6s,
এই যে দেখুন এখানেও একটা ক্যালকুলেটর দিয়ে দিয়েছে যে এই রেঞ্জের হলে কি হবে, এটা ভালো, গ্রিনটা ভালো, এটা বেটার, এটা ও খারাপ সবচেয়ে। তো এই দেখুন এর কি অবস্থা। তো আমরা এইটা আমাদের এটা ঠিক করতে হবে। ফার্স্ট কন্টেন্ট পেইন্টের অবস্থা খারাপ, মানে ওয়েবসাইটে যে বড় বড় ইমেজ আছে, ইমেজ গুলাকে ই করতে হবে, ইমেজের লোড কমাইতে হবে, ইমেজ লোড কমাইতে হবে। তারপরে হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন, দেখুন একইভাবে এইখানে প্রবলেম আছে। এটা বেটার কিন্তু এটার অবস্থা খারাপ, একেবারেই খারাপ, এটা করতেই হবে। তো দেখুন লার্জেস্ট কন্টেন্টফুল পেইনটা কি আমরা দেখে আসি এখানে। এই দেখুন লার্জেস্ট কন্টেন্ট লোড নিতে কতটুকু টাইম নিচ্ছে, 2.5 সেকেন্ড হলে ভালো হতো। আচ্ছা 4.0 সেকেন্ড এটা হয়েছে, দেখুন কত বেশি, 4.0 সেকেন্ড, এখানে 7.8 সেকেন্ড হয়েছে। তো এটা আমাদের করতেই হবে। এই যে কতক্ষণ পরে দেখাচ্ছে, ইমপ্রুভ ইমেজ ডেলিভারি, ইমেজ ই করতে হবে। আপনি ইমেজ গুলোকে কম্প্রেস করতে পারেন, এই কাজগুলো আমাদের এখান থেকে করতে হবে। এই যে যেগুলো এই চিহ্ন দেওয়া আছে, রিডিউস আনইউজড সিএসএস, এটা রিডিউস করতে হবে। অ্যাক্সেসিবিলিটি ভালো আছে, এটাও ভালো আছে। বেস্ট প্র্যাকটিস, এসিও ভালো আছে। এজেন্টিক ব্রাউজিং হচ্ছে এই যে এটা, এআই এজেন্ট, এটা ইনশিওর করতে হবে আমাদের। তো এখন আমরা দেখলাম রিপোর্টটা, পেজ স্পিড ইনসাইট দিয়ে এই প্রবলেমটার রিপোর্টটা দেখলাম, এই প্রবলেমটা কি সেটা জানলাম, এবং এই প্রবলেমটায় ওয়েবসাইটটার আমাদের এই যে ওয়েবসাইটের কি অবস্থা সেটা জানলাম। আমাদের মোবাইল ভার্সনে এই অবস্থা, এবং ডেস্কটপ ভার্সনে দেখুন, ডেস্কটপ ভার্সন একটু বেটার, এজেন্টিক ব্রাউজিং একটু বেটার, কিন্তু মোবাইল ভার্সন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, মোবাইল ভার্সন। তো এই জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের কিন্তু কাজ করতে হবে, কাজ করতে হবে। সাধারণত হচ্ছে আমাদের ওয়েবসাইটের এই ইমেজের লোড কমাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এক ইমেজের লোড, এই যে ক্যাশ, আমাদের হচ্ছে একটা ক্যাশ প্লাগইন আছে, এই যে স্পিড ক্যাশ, স্পিড ক্যাশ আপনি এই যে ডিলিট অল ক্যাশ, এখানে এসে রেগুলার ক্যাশ ডিলিট করতে হবে। এই যে এটাও করবেন, এইটা একটা কাজ। আর একটা হচ্ছে যে এই ইমেজ গুলোকে নিয়ে আপনি কম্প্রেস করে, এই যে ইমেজ গুলো দিচ্ছেন এগুলোকে আবার কম্প্রেস করবেন। কিভাবে কম্প্রেস করবেন? কম্প্রেস করতে গেলে প্রথমে ধরুন আপনার এই ইমেজ আপনি এখান থেকেও নিতে পারেন, অথবা ড্যাশবোর্ডে গিয়ে এই দেখুন এখানে মিডিয়া আছে, লাইব্রেরি আছে, এখানে যাবেন, লাইব্রেরিতে গিয়ে এই যে ইমেজ গুলো দেখছেন, আপনার যেই